দিবা এবং সবার নিচে দিবা প্রচার কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নিচে। এভাবে দিয়ে তোমরা এখন করে রাখো, তাতে তোমাদের কিছুটা এগিয়ে গেল আর কি, একটা প্র্যাকটিক্যাল লেখা হয়ে গেল মনে করো। সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স রেটটা অনেক কম, যদিও মনে হয় ধীরে ধীরে বাড়বে, কিন্তু অ্যাটেন্ডেন্সের কিন্তু একটা ইফেক্ট পড়বে। এটা পরীক্ষাতে অবশ্যই অ্যাটেন্ডেন্সের কিন্তু ইফেক্ট পড়বে, সেটা অনলাইন ক্লাসে হোক বা ফেস টু ফেস হোক। সো যারা জিআর আছো এবং এখন যারা আছো ক্লাসে, যারা এখনো উপস্থিত হয়নি বা ক্লাস করতেছে না, তাদেরকে তথ্যটা পৌঁছে দিবা। যারা কিন্তু প্রবলেমে পড়বে, কিছুটা হলো প্রবলেম ফেস করবে if they are continuing absent. যাই হোক, আমরা আজকে সেকেন্ড এক্সপেরিমেন্ট, preparation of farm radio talks and its practice, how to prepare farm radio talk and কিভাবে এটার প্র্যাকটিস করতে হয়, মানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই টাইটেলের বা এই এক্সপেরিমেন্টের দুটো পার্ট, একটা হচ্ছে রেডিও টকটা কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে সেটা কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। প্র্যাকটিস করা মানে আসলে প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্র্যাকটিস করা। আমরা রেডিও টক নিয়ে কথা বলবো, মেইন বিষয় হচ্ছে, তাহলে আজকের আলোচনা হচ্ছে রেডিও টক, ফার্ম রেডিও টক। ফার্ম কেন বলা হয়েছে? কারণ রেডিওতে অনেক ধরনের টক কি হয়, ফার্ম রিলেটেড টক বা এগ্রিকালচারাল টক হচ্ছে আমাদের মেইন বিষয়। এই ফার্ম রেডিও টক হচ্ছে এক ধরনের মেথড, এটা এক ধরনের মেথড ফর ডিসেমিনেটিং এগ্রিকালচারাল ইনফরমেশন, অথবা ওয়ান টাইম টিচিং মেথড আমরা বলতে পারি। ইটস অলসো এ পার্ট অফ মাস মিডিয়া। আমরা গত ক্লাসেও বলেছিলাম কিছু ইনস্ট্রুমেন্ট বা টুল নিয়ে, যেগুলো এগ্রিকালচারাল ইনফরমেশন ডিসেমিনেশনের ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেগুলো ছিল প্রিন্ট মিডিয়া। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইলেকট্রনিক মিডিয়ার পার্ট। আমরা জানি মাস মিডিয়ার দুটো পার্ট, একটা ইলেকট্রনিক আর একটা হচ্ছে প্রিন্ট। আমরা ইলেকট্রনিক মিডিয়া হিসাবে ফার্ম রেডিও টকটা বাংলাদেশে কি পরিমাণ ব্রডকাস্ট করা হয়, কি কি প্রোগ্রাম করা হয়, কিভাবে তৈরি করা হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। Although ownership are not many, মানে রেডিও টক বা রেডিওর মালিকানা খুব একটা নেই আজকাল, বিশেষ করে এখন তো মোবাইলে থাকলে মোবাইলেও রেডিও আছে। তো যাই হোক, যে রেডিওতে এগ্রিকালচারাল প্রোগ্রাম শোনা হয় সেটার ওনারশিপ খুব একটা নেই, বাট শোনার হারটা এখনো মোটামুটি ভালোই, কারণ একজনের থাকলে সেটা দিয়ে দেখা যায় কয়েকজন শুনতে পারে। কিছু রেডিও টকের এক্সাম্পল, যেমন খেতে খামারে, এটা খুবই ওল্ডেস্ট একটা প্রোগ্রাম। এছাড়াও আরো কিছু প্রোগ্রাম আছে, সোনালী ফসল, কৃষি সমাচার, দেশ আমার মাটি আমার। যদিও এই ডিজিটালাইজেশনের যুগে রেডিও টকের চাইতে ডে বাই ডে টিভি টকটাই বা এগ্রিকালচারাল প্রোগ্রাম গুলা টিভিতে বেশি কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে বা পপুলারিটি পাচ্ছে, বাট এখনো রুরাল এরিয়াতে রেডিও টকের প্রোগ্রাম গুলা হচ্ছে। কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে এখন আর কেউ রেডিও শুনে নাকি, কিন্তু অবাক হবা যে এগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস এআইএস এর উদ্যোগে প্রতি সপ্তাহে রেডিও টকের প্রোগ্রাম হচ্ছে, ইভেন তো প্রতিদিনেও হয় কিছু কিছু প্রোগ্রাম। আর এছাড়াও কমিউনিটি রেডিও বলতেও কিছু কিছু রিজিওনাল প্রোগ্রাম হয়। আর রেডিওতে যে প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলো সাধারণত দুই ধরনের, কিছু কিছু হয় সেন্ট্রালি একযোগে সারা দেশে, আবার কিছু কিছু হয় রিজিওনালি, বিভিন্ন রিজিয়ন। এবার আমরা ডিফাইন করতে চাচ্ছি যে হোয়াট ইজ ফার্ম রেডিও টক। ফার্ম রেডিও টক হচ্ছে একটা স্পেশাল রেডিও ফরম্যাট, যেখানে মেসেজ গুলো তৈরি করা হয় সাম প্রবলেমস এর উপর, ফার্ম প্রবলেমস এর উপর এবং সলিউশনের উপর, এবং পারপাস হচ্ছে যাতে রুরাল এরিয়াতে এই ইনফরমেশন বা মেসেজটা ছড়িয়ে দেওয়া হয়। সো ফার্ম রেডিও টক ইজ এ স্পেশাল রেডিও ফরম্যাট which is where message is built on farm problem and solution and diffuse the rural client. এই রেডিও টকটা আসলে কারা দেয়? হ্যাঁ, তিন ধরনের লোক এগুলো দিতে পারে, রেডিও প্রোগ্রাম গুলা করতে পারে। একটা হতে পারে যারা এক্সপার্ট এই লাইনে,
অর্থাৎ যে প্রোগ্রামটা হচ্ছে, যেমন আইপিএম এর উপর একটা প্রোগ্রাম হচ্ছে, তাহলে আইপিএম এর বিষয়ে যে এক্সপার্ট সে দিতে পারে। আর হতে পারে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, হ্যাঁ, ওই বিষয়ে যে খুবই এক্সপার্ট। এক্সপার্ট বলতে সাবজেক্ট ম্যাটার মধ্যে পার্টিকুলার সাবজেক্টে সে শুধু ভালো জানে, অন্যদিকে নাও হতে পারে। আর এক্সপিরিয়েন্স ফার্মার, ইভেন তো সেই লোকটা যদি ফার্মারও হয় এবং তার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেও ফার্ম রেডিও টকটা প্রেজেন্ট করতে পারে। Now we will discuss about some merits and demerits of radio talk. প্র্যাকটিক্যাল আসলে সুবিধা অসুবিধাগুলো আলোচনার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না, তারপরেও আমরা একটু কথা বলবো। মেরিটস অফ রেডিও টক। স্যার রেডিও টকের ডেফিনেশনটা আরেকবার বলবেন? রেডিও টকের ডেফিনেশন হলো এটা একটা স্পেশাল ফরম্যাট, রেডিও ফরম্যাট, যেখানে ফার্ম রিলেটেড প্রবলেম এবং সলিউশনের উপর তৈরি করা হয় মেসেজ, এবং এই মেসেজটা রুরাল পিপুলের কাছে ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ফার্ম রিলেটেড প্রবলেম এবং সলিউশনের উপর তৈরি করা হয় এবং এটা রুরাল পিপুলের কাছে ছড়িয়ে দেওয়া। আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে এর সুবিধাগুলা কি হতে পারে, আমি এখানে পয়েন্ট আউট করিনি, যেহেতু প্র্যাকটিক্যালি এটা খুব একটা জরুরিও না, আমরা নিজের সেন্স বা অবজারভেশন বা এক্সপেরিয়েন্স অথবা আইডিয়া থেকে বলতে পারি। ক্যান ইউ মেনশন সাম মেরিটস অফ রেডিও টক? এনিওয়ান, একটা একটা করে যদি বলি। Every technology there have some advantage and also disadvantage. আমরা অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছি, রেডিও টকের সুবিধাটা কি? স্যার ইন্ডিভিজুয়ালি সবাইকে বলতে হচ্ছে না, একবার রেকর্ড করার মাধ্যমে সবাই মধ্যে সরিয়ে দিতে পারতেছে। আবার বলো তো। স্যার ইন্ডিভিজুয়ালি কাউকে বলা লাগতেছে না, একবার রেকর্ড করে এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারতেছে, নিউজটা ছড়িয়ে দেওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরিফ হাসান, ঠিক বলছো তুমি। আর আর কোনো সুবিধা? দেয়ার হ্যাভ সেভারাল অ্যাডভান্টেজ অফ রেডিও টক। আরো কিছু, বা যে কোনো মাস মিডিয়ার, শুধু রেডিও না, যে কোনো ধরনের মাস মিডিয়ার একটা কমন অ্যাডভান্টেজ আছে, সেটা কি? রেডিও যেহেতু একটা মাস মিডিয়া, কেউ বলতে পারো মাস মিডিয়ার একটা কমন অ্যাডভান্টেজ? সেটা রেডিও হোক, টেলিভিশন হোক, লিফলেট হোক। হ্যাঁ বলো। স্যার এখানে কমিউনিকেশনের জন্য মানে অ্যাক্সেসটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে, মানে খুব সহজে আমরা ফার্মারদের কাছে ইনফরমেশন গুলা, মানে বিশেষ করে বার্নিং যে ইস্যুগুলো আছে সেগুলা হচ্ছে পৌঁছে দিতে পারতেছি। সহজে আমরা কৃষকের কাছে তথ্য পৌঁছাতে পারি, এটা একটা সুবিধা। আর একজন বললো যে একবার রেকর্ড করে রাখলেই ওটা তাদের কাছে পৌঁছানো যায়, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টের প্রয়োজন হয় না, এটাও একটা সুবিধা। তো সব সুবিধার আগে আমরা প্রথমতে সুবিধা বলবো, যেটা বলছে যে মেরিটস অফ রেডিও টক বা যে কোনো ধরনের মাস মিডিয়ার সুবিধা, সেটা হচ্ছে একই সাথে অনেক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়। খুব সিম্পল একটা কথা, কিন্তু একই সাথে অনেক মানুষের কাছে তথ্য পৌঁছানো যায়। এটা মাস মিডিয়ার, যে কোনো ধরনের মাস মিডিয়ার একটা কমন বৈশিষ্ট্য, যে এরা একসাথে অনেক লোকের কাছে তথ্য পৌঁছাতে পারে। রেডিও টক এরকম একটা মাধ্যম যেখানে আমরা ফার্ম রিলেটেড মেসেজ অনেক লোকের কাছে একই সাথে পৌঁছে দিতে পারি। যেমন মনে করো, সারা বাংলাদেশের ট্রি প্লান্টেশনের উপর আজকে বিকালে একটা প্রোগ্রাম করব, সারা বাংলাদেশের রুরাল ফার্মাররা তাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, ব্রডকাস্ট করার জন্য আজকে জাস্ট একটা রেকর্ড করে রাখছি, সেটা ব্রডকাস্ট করে নিলাম, অনেক লোকের কাছে পৌঁছানো যায়। অলরেডি আমরা দুই তিনটা একসাথে অনেক লোকের কাছে দেওয়া যায়, তারপর বললে একবার রেকর্ড করলে এটা বারে বারে শোনানো যায়, এরপর সহজেও তথ্য পৌঁছানো যায়। আর দুই একটা সুবিধা যদি তোমরা টিভির সাথে যদি কম্পেয়ার করো, আজকাল টিভিতেও কিন্তু অনেক এগ্রিকালচারাল প্রোগ্রাম হচ্ছে, কিন্তু রুরাল ফার্মাররা কিন্তু টিভি অতটা দেখে না ওই রকম ভাবে। তোমরা যারা গ্রামের বাড়ি আছে দেখবা, গ্রামে এখন প্রত্যেকটা দোকানে বা মোড়ে স্টল গুলাতে, টি স্টল গুলাতে টিভি হয়, কিন্তু সেখানে সাধারণত বিনোদনমূলক প্রোগ্রাম গুলাই দেখা হয়। এই কমিউনিটি রেডিও বলি, বা এটা কিছু ফিক্সড ক্লায়েন্টেল আছে যারা সাধারণত রেডিওটাই শুনে কৃষির বিষয়ে। আর কিছু সুবিধা? হ্যাঁ স্যার, সমস্যার বিস্তারিত আলোচনা করা সম্ভব? হ্যাঁ, পূজা আরেকটা সুবিধা বললা, সেটা হচ্ছে সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। আর এটা হচ্ছে তথ্য পৌঁছানো কিন্তু খরচ কম, তাই না? এটা একটা সস্তা পদ্ধতি, কিন্তু নিউজ পেপারের মাধ্যমে যদি দেই খরচ হয় না অনেক, বা যে কোনো প্রিন্টেড ম্যাটেরিয়ালসে খরচ অনেক বেশি। তো তুলনামূলক সহজ পদ্ধতি, এবং এটা ইট ক্যান ওভারকাম দ্য ব্যারিয়ার অফ জিওগ্রাফিক, ইট ক্যান ওভারকাম দ্য জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার। হ্যাঁ, অর্থাৎ
এক একজন এক এক এলাকায় থাকে, তো সেটাও কোনো সমস্যা না। কোথাও উঁচু কোথাও নিচু, পাহাড়ি এলাকা বা সব জায়গায় কিন্তু রেডিও পৌঁছতে পারে, মেসেজ দিতে পারে, তথ্য। এবং এটা জেন্ডার কোনো প্রবলেম না, এখানে জেন্ডার এজ এগুলোও কোনো প্রবলেম না। সব ধরনের বয়সের কাছে বা সব ধরনের মানুষ, অর্থাৎ জেন্ডার যেটা মেল ফিমেল সবার কাছে ইকুয়ালি ইনফরমেশন গুলা পৌঁছানো যায়, এগুলো হলো সুবিধা। এবার কিছু অসুবিধার কথা বলি তো আমরা, দুই একটা পয়েন্ট চিন্তা করে বলো তো, যে হোয়াট মে বি দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ রেডিও টক স্যার এটা এক ফর ধরনের ওয়ান ব্রডকাস্টিং ওয়ে কমিউনিকেশন। ইনফরমেশন। হ্যাঁ, ইটস ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন হলে কি সমস্যা হয় বলো তো? স্যার কারো যদি কোনো বিষয় বুঝতে না পারে বা যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা করতে পারছে না। সেটা সে করতে পারছে না, কিন্তু রেডিওতে কোনো প্রোগ্রাম হলে তাহলে কি উত্তর পাওয়ার কোনো পথ আছে না নাই, কি মনে হয় তোমার? স্যার ওখানে কল করে তারপর জানতে হয়। তারপরে জানতে পারো, অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো ফিডব্যাক পাওয়া যায় না, তাই না? জি স্যার। কোনো কারো কিছু অ্যাজ দিস ইজ ওয়ান ওয়ে কমিউনিকেশন, যার ফলে রিসিভার ইনস্ট্যান্ট কোনো কনফিউশন থাকলে সেটা রিকভারি করার কোনো সুযোগ থাকে না। যদিও অনেক ধরনের ফার্ম প্রোগ্রামে বলা হয় যে এই হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে কল করে অথবা চিঠি লিখে আপনার সমস্যাটা বলতে পারেন, আমরা আপনাদের বিস্তারিত তথ্য দেবো, কিন্তু সেটা সময় সাপেক্ষ। এটা একটা সমস্যা রেডিও টকের, এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যার ফলে ফিডব্যাক রেটটা অনেক লো, ফিডব্যাক রেটটা কম, আর ইনস্ট্যান্ট কোনো কনফিউশন থাকলে সেটা দূর করা যায় না। আর কোনো সমস্যা? আরো দু একটা সমস্যা হতে পারে রেডিও টকে। স্যার কানেকশনে প্রবলেম হতে পারে, অনেক সময় আবহাওয়া জনিত কারণে সেই এলাকায় হচ্ছে রেডিও তরঙ্গটা হচ্ছে পৌঁছানো সম্ভব হয় না। হ্যাঁ, অর্থাৎ ফ্রিকোয়েন্সিতে যদি ওয়েভ ফ্রিকোয়েন্সিতে সমস্যা হয়, অনেক সময় আমরা ইন্টারনেটেও ফ্রিকোয়েন্সিতে প্রবলেম ফেস করি, এ ধরনের সমস্যা হলে তখন সে সময় মতো প্রোগ্রামটা ভালোভাবে উপভোগ করতে নাও পারে, এটা আরেকটা সমস্যা। আর কিছু? স্যার ভিজুয়ালি কোনো কিছু দেখানো সম্ভব হয় না। ভিজুয়ালি কোনো কিছু দেখা সম্ভব হয় না, মানুষ সাধারণত কোনো কথা শোনার পাশাপাশি যদি ভিজুয়ালি দেখতে পারে তাহলে কিন্তু সেটার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়ে, কিন্তু রেডিওতে এটা একটা লিমিটেশন, এখানে শুধু কথা শোনা যায়, দেখা যায় না, তাই না? যেটা টিভিতে সম্ভব, একই সাথে আমরা কথাও শুনতে পারি, ভিডিও দেখতে পারি। সো আমরা অলরেডি তিনটা প্রবলেম পেলাম, যে এটা ফিডব্যাক, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যায় না, এটা ফ্রিকোয়েন্সি প্রবলেমের কারণে প্রচারে গোলযোগ হতে পারে, আর এটা হলো ভিডিও দেখা যাচ্ছে না। এরকম আরো চিন্তা করলে কিছু সমস্যা বের হবে। তো এগুলো হচ্ছে মোরালেস প্রবলেম এন্ড merits and demerits. Now we will move ahead towards the purposes of farm radio talk. Why there is a need to broadcast farm radio talk? First of all, to inform about the latest scientific techniques on increasing production. প্রোডাকশন বাড়ানোর জন্য অনেক ধরনের টেকনোলজি বাংলাদেশে বিদ্যমান। এই টেকনোলজিগুলোর মধ্যে লেটেস্ট যে সায়েন্টিফিক টেকনোলজিগুলো আছে সেগুলোর মাধ্যমে সেগুলো সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়ার জন্য ফার্ম রেডিও টক করা যায়। তোমরা কি একটা লেটেস্ট সায়েন্টিফিক টেকনিক বলতে পারো যেটা প্রোডাকশন বাড়ানোর সাথে ইনভলভ? অ্যাজ অ্যান এগ্রিকালচারিস্ট বা এজ এ স্টুডেন্ট অফ এগ্রিকালচার, যেহেতু এখন এগ্রিকালচারিস্ট হও নেই, একটা সায়েন্টিফিক টেকনিকের নাম বলতে পারো যেটা এগ্রিকালচারাল প্রোডাকশনের সাথে ডাইরেক্ট ইনভলভ, যেটা নিয়ে ফার্ম রেডিও টক করা যায়? এনি এক্সাম্পল? চেষ্টা করো, ভুল হলে হোক, তবু একটা শেয়ারিং, তোমারও ভালো লাগবে, কথা বলতেছো, আমিও বুঝতে পারবো তোমার ফিডব্যাক দিচ্ছ, যেহেতু অনলাইন স্যার ক্লাস। আইপিএম নিয়ে কথা বলা যায়। হ্যাঁ, পূজা বললো যে ইয়া নিয়ে কথা বলা যায়, আইপিএম নিয়ে। হ্যালো, আসসালাম রায়হান, আমি একটু অনলাইন ক্লাস নিতেছি, পরে কথা বলি। হ্যাঁ, আইপিএম একটা লেটেস্ট হয় না, তারপরে আইপিএম এর স্পেসিফিক যদি দুই একটা আইটেম বলো সেটা লেটেস্ট বলা যায়। বলো দুই একটা স্পেসিফিক। আইপিএম তো একটা আমব্রেলা, তাই না? অনেকগুলো টেকনিক মিলে আইপিএম, একটা স্পেসিফিক বলতে পারো পূজা?
স্যার মনে আসছে না। শুনে নে, একটু জোরে বলো। স্যার বলতে পারবো না। বলো। যেমন মনে করো বায়োলজিক্যাল কন্ট্রোল, তাই না, পোকা দিয়ে পোকা দমন, এটা একটা হতে পারে। তারপরে ধরো ফেরোমেন ট্র্যাপ, এটাও। এগুলো ইনক্রিজিং প্রোডাকশনের সাথে ডাইরেক্ট ইনভলভ না, ইনডাইরেক্ট ইনভলভ। এগুলো আসলে ফুড সেফটির সাথে ডাইরেক্ট ইনভলভ, অথবা পোকা দমনের সাথে। যদিও পোকা দমন করলে ফলন বাড়বে, সেক্ষেত্রে আবার ইনক্রিজিং এর সাথে প্রোডাকশনের সাথে ইনভলভ। বাট যেমন আমরা বলতে পারি গুটি ইউরিয়া, তাই না, ইউজ অফ গুটি ইউরিয়া, এটা একটা সায়েন্টিফিক টেকনিক। এমনি ইউরিয়া অনেকটা ব্যাপার হয়ে চলে যায়, আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে দেই অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। তো আমরা যদি গুটি ইউরিয়া হিসাবে নিচে দেই তাহলে একটা সুবিধা হয়, মাটির নিচে দেই। এটা গুটি ইউরিয়া একটা হতে পারে, যেটা প্রোডাকশনের সাথে। To inform about subsidiary and off-farm income generating activities. Off-farm income generating অর্থাৎ সাবসিডি এবং অফ ফার্ম। অনেক সময় সরকার ভর্তুকি দেয়, কি কি কৃষিকাজে সরকার ভর্তুকি দিচ্ছে, যেমন অনেকে ফিশারিজ বা লাইভস্টক রিলেটেড ব্যবসাতে গভর্নমেন্ট 4% লোনে খুব অল্প সুদে আর কি দিচ্ছে, ঋণ দেয়। অথবা অনেক সময় সাবসিডি দেয় ডাইরেক্ট, যেমন ফার্টিলাইজার বা পেস্টিসাইড ক্রয় করতে গেলে সরকারের সাবসিডি দিচ্ছে। কোন কোন ফার্টিলাইজারে সাবসিডি দিচ্ছে এগুলো কৃষককে জানানোর জন্য রেডিও টক দেওয়া যায়। অথবা অফ ফার্ম ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ অফ ফার্ম বলতে যখন ফার্মিং চলে না, বাংলাদেশে 3টা ফসলের সিজন রয়েছে, তাই না, রবি আর খরিফ। খরিফের মধ্যে আবার 2টা, খরিফ 1 খরিফ 2। তো সবসময় কিন্তু কৃষিকাজ থাকে না। তো ফার্মারদের যেহেতু কৃষির উপরে জীবন জীবিকা নির্বাহ করতে হয়, যখন কাজ থাকে না তখন তারা কি কি সুইটেবল অফ ফার্ম ইনকামে ইনভলভ হতে পারে তাদের লাইভলিহুড মেনটেনের জন্য, এগুলো উপর ভিত্তি করে আমরা রেডিও টক দিতে পারি। রুরাল ওয়েমেন, তারা হোমস্টেড এরিয়াতে কি কি টেকনোলজি করতে পারে, অথবা তাদেরকে কিভাবে এনকারেজ করতে পারি যাতে তারা ফার্ম ডিসিশন মেকিং এ পার্টিসিপেশন করে, এইসব বিষয়ে এনকারেজ করার মতো কোনো ইস্যু এনে আমরা ফার্ম রেডিও টক করতে পারি। আমরা আরো কিছু বিষয়ে রেডিও টক করতে পারি, যেমন হাইলাইট অ্যাচিভমেন্ট অফ ফার্মিং অ্যান্ড হোম মেকিং ইনোভেশন। অনেক সময় আমরা টিভিতে বা পেপারে দেখি না যে এই ফসল চাষ করে বা এই জাত চাষ করে অথবা এই পদ্ধতিতে চাষ করে কৃষক অনেক লাভবান হয়েছে। এই বিষয়গুলো হাইলাইট করার জন্য আমরা ফার্ম রেডিও টক করতে পারি, যাতে আরো অনেক লোক মোটিভেট হয়, ওগুলো করতে চায়। আরেকটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড ইনফরমেশন, যেমন এগ্রিকালচারাল মার্কেটিং। এই মুহূর্তে আমের দাম কেমন, কোন বাজারে কেমন চলছে, ঢাকায় কত টাকা, ভ্যালু চেন যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে জানানো। ওয়েদার রিপোর্ট, আগামী 3 দিনের বা 5 দিন 7 দিনের আবহাওয়ার ফরকাস্টিংটা কেমন, প্রেসিপিটেশনের সম্ভাবনা আছে কিনা। তারপর ক্রপ প্রোডাকশন ফরকাস্টিং, ফসলের ফলন কেমন হবে ইত্যাদি। আমরা যে এখন যেহেতু আর্দ্র আবহাওয়া, তাহলে মনে হয় এখানে এই ধরনের রোগ জীবাণুর সম্ভাবনা আছে, যার ফলে ফলন কিন্তু কমে যেতে পারে। এই সব বিষয়গুলো আমরা সামনে রেখে ফার্ম রেডিও টক তৈরি করতে পারি। এবার আমরা দেখবো মেথডস, অর্থাৎ লিস্ট অফ অ্যাক্টিভিটিস ফর প্রিপারিং রেডিও টক। একটা রেডিও টক করতে হলে কি কি স্টেপ মেনটেন করতে হয়। ফার্স্ট স্টেপে আমরা একটা টপিক সিলেকশন করবো। আমরা আগেও যে প্রিন্ট ম্যাটেরিয়াল পড়েছি সেখানেও, তাই না, প্ল্যানিং ছিল প্রথম স্টেপ। সেই প্ল্যানিং এ যে আমরা কি বিষয়ের উপর কাজ করবো, ইনফ্যাক্ট যে কোনো ধরনের কাজে আমাদের প্রথমে টাইটেল বা টপিকটা ঠিক করে নিতে হয়। এটাই হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি। সো রেডিও টকের ক্ষেত্রেও প্রথম কাজে হচ্ছে যে একটা টপিক সিলেক্ট করে নিতে হবে, কমিউনিটি নিডস কে সামনে রেখে, যেটা কমিউনিটিতে চাহিদা রয়েছে এরকম একটা বিষয়কে সামনে রেখে টপিক ঠিক করতে হবে। এরপর অডিয়েন্স ক্যারেক্টারিস্টিক্স বিবেচনা করতে হবে, যে আমার এই প্রোগ্রামে যারা শুনবে তারা আসলে কেমন, তাদের এডুকেশনাল লেভেলটা কেমন, তারা বেশিরভাগ মহিলা কিনা, জেন্ডারটা কেমন, তাদের ইনকাম লেভেল কেমন, বা ফান্ড সাইজ কতটুকু জমি আছে ইত্যাদি ইত্যাদি। অডিয়েন্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স কনসিডার করে রেডিও টকের স্ক্রিপ্ট গুলো তৈরি করতে হবে। এরপর সিলেক্ট দ্য স্পেশালিস্ট, অর্থাৎ যে তৈরি করবে এরকম একজন স্পেশালিস্টকে সিলেকশন দিতে হবে।
টাইম ঠিক করতে হবে। টাইমটা দুই ভাবে ভাবা যায়। এক হচ্ছে কতটুক সময়ের প্রোগ্রাম হবে, 10 মিনিটের প্রোগ্রাম না 15 মিনিটের প্রোগ্রাম না 20 মিনিটের প্রোগ্রাম, এরকম একটা সময়টা ঠিক করতে হবে। এবং কোন সময়ে ব্রডকাস্ট করা হবে এটা আরেকটা বিষয়। হ্যাঁ, সময়ের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস ভাবতে হবে, যে কতটুক সময়ের জন্য এটা করা হবে, পরবর্তীতে আবার ভাবতেও হবে যে কোন সময় আমরা ব্রডকাস্ট করব। তোমাদের কাছে কি মনে হয় কোন সময়ে রেডিও প্রোগ্রাম ব্রডকাস্ট করলে কৃষকের জন্য শোনার ভালো, মানে শুনতে পাবে? কৃষকের জীবনযাত্রার সাথে কোন সময়টা অবসর রেডিও টক শোনার মতো? হ্যাঁ বলো তাসলিমা। স্যার সন্ধ্যা বা বিকেল দিকে। সন্ধ্যা বা বিকেলের দিকে, কারণ কৃষকের জীবনযাত্রা এমন, তারা কিন্তু খুব ভোর থেকে কাজ শুরু করে, তাই না? খুব ভোরে শুরু করে, এরপর দুপুর পর্যন্ত তারা কাজ করতেই থাকে। একবারে কাজ শেষ করে দুপুরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে তারা কিছুটা অবসর পায়। সো এই বিকাল সময়টা কৃষকের জন্য সবচেয়ে ভালো সময়, বা সন্ধ্যা সময়টা। হ্যাঁ, এই সময় ব্রডকাস্ট করলে বেশিরভাগ, কখনোই 10টা 11টা 12টা এরকম সময় বেছে নেওয়া যাবে না। ask the specialist to prepare the talk in writing। এরপর তুমি যে স্পেশালিস্ট সিলেক্ট করলা তাকে বলবা যে এবার তুমি রাইট আপটা তৈরি করো। রাইট আপটা তৈরি করার পর তোমাকে যখন দেওয়া হবে তুমি এডিট করার উদ্যোগ নেবে, আইদার তুমি করবো অথবা অন্য কাউকে দিয়ে এডিট করাবো। এরপর টাইপ দ্য এডিটেড ম্যানুস্ক্রিপ্ট ইন ডাবল স্পেস অন ওয়ান সাইড অফ দ্য পেপার। এরপর যে লিখে দিল যে জিনিসটা, এটাকে তুমি টাইপ করবে। আজকাল সবই টাইপ করা হয়, কম্পিউটারে টাইপ করে ডকুমেন্ট গুলাতে আমরা কাজ করি। এই টাইপ করার সময় বলছে ডাবল স্পেস। হ্যাঁ, আমরা ডাবল স্পেস দেব, সরি ডাবল স্পেস। হ্যাঁ, এই তোমরা যারা কম্পিউটারে এমএস ওয়ার্ড এর কাজ করো বা লেখালেখির কাজ করো, তারা স্পেসিংটা দেখে থাকো যে বিভিন্ন ধরনের স্পেসিং আছে। আর কি কি আছে? ডাবল স্পেস বলতে স্পেস কত বলো তো? স্যার 2 লাইনের স্পেস দেওয়া হয় মাঝে। হ্যাঁ, 2 লাইনের স্পেস। ডাবল স্পেস বলতে স্পেসিংটা কত থাকে লেখা কম্পিউটারে? তোমার ওয়ার্ডে লেখালেখি করছো না কখনো? ডাবল শব্দ দেখে তো বোঝা যাচ্ছে কত স্পেস লেখা থাকবে। স্যার 2 লেখা থাকবে। 2 লেখা থাকবে। স্পেসিং এর তোমরা যখন ওয়ার্ড ফরম্যাটে লিখবা দেখবা যে 1, 1.5, 2, 2.5 এরকম লাইন স্পেসিং এর একটা অপশন থাকবে। ওয়ার্ডে কাজ করলে দেখবা লাইন স্পেসিং এর একটা অপশন আছে, 1, 1.5, 2। সাধারণত তোমরা যখন সায়েন্টিফিক রাইট আপ তৈরি করবে, অ্যাসাইনমেন্ট অথবা মাস্টার্সের জন্য যে থিসিস লেখো, ওটার জন্য লাগে স্পেসিং 1.5। আর এই রেডিও স্ক্রিপ্ট বা টিভি স্ক্রিপ্টের ক্ষেত্রে স্পেসিংটা ডাবল হওয়া ভালো, 2। এবং ওয়ান সাইড অফ দ্য পেপার। হ্যাঁ, এ4 পেপারের এক পাশে। আবার বেশি পেপার বাঁচাতে গিয়ে 2 পাশে লেখাটা উচিত না, আমরা এক পাশে লিখবো, স্পেসিংটা 2 দিব। আর ডোন্ট কন্টিনিউ এ সেন্টেন্স ইন দ্য নেক্সট পেজ। হ্যাঁ, এটা যেহেতু রেকর্ডিং এর ব্যাপার আছে, একটা সেন্টেন্সের কিছু অংশ এক পেজে লিখলা, আরেক অংশ কিছু পেজে, তখন তোমার পেজগুলো উল্টাতে গিয়ে একটা প্রেজেন্টেশনের ডিস্টার্ব হতে পারে। একটা জায়গা যেখানে থামার, ওই পেজেই তুমি শেষ করে দিবা, প্রয়োজনে কিছু জায়গা থাকলে থাকুক। পেজের নাম্বার দিবা যাতে কখনো কোনো সমস্যা হলে এগুলোকে সুন্দরভাবে সাজানো যায়। একটা অ্যানাউন্সমেন্ট অ্যাড করতে হবে, হুইচ শুড বি অ্যাড ইন দ্য এট দ্য বিগিনিং অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট বলতে এই রাইট আপটা বোঝানো হয়েছে। এই আর্টিকেল রাইট আপের শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। কি থাকবে? যেখানে থাকবে যে হোয়াট ইট ইজ, এই বিষয়টা কিসের উপর, এবং স্পিকারের একটা ইন্ট্রোডাকশন থাকবে, অর্থাৎ টপিকের ইন্ট্রোডাকশন আর হলো স্পিকারের ইন্ট্রোডাকশন। যেমন যে প্রিয় কৃষক কৃষানী ভাইয়েরা, আজকে আমরা আপনাদের সবাইকে খেতে খামারে প্রোগ্রামে স্বাগতম। আমরা আজকে গুটি ইউরিয়ার ব্যবহার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তারপর বলতে হয় যেমন আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আসছি। এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট এট দ্য বিগিনিং, শুরুতে রাখতে হবে স্ক্রিপ্টে। এরপর লাস্ট যেটা আছে যে এটাকে সেভারাল টাইমস রিহার্স করতে হবে। হ্যাঁ, রিহার্স এগেইন অ্যান্ড এগেইন। আবার এমন রিহার্স শুরু করো না যে রিহার্স করতে করতে গিয়ে গলা ব্যথা হয়ে গেছে অথবা ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, অনেক সময় কিছু কিছু বেশি সিরিয়াস লোক পাওয়া যায়, তারা কাজের সময় দেখা যায় আবার বিপদ হয়ে পড়ে। নাও আমরা কিন্তু মেথডস পড়লাম। হ্যাঁ, কেউ কি রিকল করতে পারো 2-একটা মেথডের সিনক্রোনাইজ স্টেপ গুলা? We have already talked about various steps or stages for preparing a radio talk. দেখি তোমরা কেমন ব্রেনস্টর্মিং করেছো।
ফার্স্ট স্টেপটা কি ছিল, প্রথম কাজটা কি ছিল? স্যার একটা টপিক সিলেক্ট করব, টপিক দেন সিলেক্ট আমরা করবো, কোন নাইস, অডিয়েন্সকে এটা শোনাবো সেটা কনসিডার করব। কনসিডার করব। তারপর একটা স্পেশালিস্ট আমরা নির্বাচন করব। আচ্ছা, তারপর কতটুকু সময়ের মধ্যে আমাদের এই প্রোগ্রামটা প্রোগ্রামটা পরিচালনা করব, শেষ করব। সেটা করব। তারপর হচ্ছে যে আমাদের যে স্পেশালিস্ট আছে তাকে বলবো যে যা বলবে তা যেন লিখে রাখে। ওকে, তারপর সেটাকে আবার এডিট করব আমরা। নাইস। তারপর সেই এডিটেড যে সেটাকে আমরা করব, টাইপ করব, আর সেই ক্ষেত্রে ডাবল স্পেস ইউজ করব। ওকে, এবং অন সাইট, তাই না? এবং হ্যাঁ, ওয়ান সাইডেড করব, এবং এর পাশাপাশি আমরা একটা লাইন কখনো দুটা পেজে কন্টিনিউ করব না নেক্সট পেজে। এটা অনেকটা টিভি প্রোগ্রামের মতো। তোমরা টিভিতে নিউজ দেখো না, স্ক্রিপ্ট পড়ে, হ্যাঁ, সামনে কিছু স্ক্রিপ্ট থাকে, একটার পর একটা স্ক্রিপ্ট পড়তে থাকে, অনেকটা এরকম স্ক্রিপ্ট দেখে দেখেই যেহেতু প্রেজেন্টেশন রেকর্ড করতে হয় রেডিওতে। ওকে, থ্যাংক ইউ পূজা, তুমি অনেকগুলো স্টেপ বলছো। আমরা এবার অর্গানাইজ অফ দ্য টক, আমরা পুরো যেমন আমরা গুটি ইউরিয়ার উপর একটা ফার্ম রেডিও টক তৈরি করেছি, এই অনেক ইনফরমেশন সাজিয়েছি এতক্ষণ যা বললাম, এই লেখাগুলাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করতে চাচ্ছি। সাপোজ তুমি 10টা বা 15টা স্ক্রিপ্ট তৈরি করতেছো, এই 15টা স্ক্রিপ্টে 1 থেকে 15 পর্যন্ত পেজ নাম্বার দেওয়া আছে। পুরো লেখাটাকে যদি একটা অ্যাসাইনমেন্ট বা রচনার মতো মনে করি, তাহলে এটাকে যদি আমরা সাজাতে চাই যে অনেক ইনফরমেশন কালেক্ট করেছি, তো ফার্স্ট স্টেপ আমাদের কতগুলো স্টেপ মেনটেন করতে হবে। প্রথম স্টেপে কি থাকতে পারে বলো তো? রেডিও টকের ফার্স্ট স্টেপে কি শুরু করব আমরা প্রেজেন্টেশন দিতে গেলে, বা লেখাটাকে যদি সাজাই, প্রথমে কি থাকবে? ইন্ট্রোডাকশন। Introduction to whom? To speaker or the title? স্যার প্রথমে টাইটেলের ইন্ট্রোডাকশন দিব, দেন স্পিকারে। Speaker. The first part, হ্যাঁ, এখানে কতগুলো পার্ট আছে। The first part হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন and introduce the topic with the audience। দেখছো, এখানে কিন্তু টপিকের ইন্ট্রোডাকশন প্রথমে বলেনি, প্রথমে বলছে সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ কে কথা বলবে। তোমাদের কাছে আসলে কি মনে হয়? ফার্স্ট পার্টে তো তাই থাকে, ইন্ট্রোডাকশন থাকে টপিকের এবং ব্যক্তির, কিন্তু এখানে বলছে টপিকের আগে ব্যক্তির পরিচয় দিয়ে দেওয়াটাই ভালো। তোমরা কি এগ্রি করো বিষয়টার সাথে? জি স্যার। তাই না? স্যার এটা না করলে তো স্যার অডিয়েন্সরা শুনতে যাবে না। অডিয়েন্সরা শুনতে চাবে না, হ্যাঁ আরিফ তুমি ঠিক বলছো। আসলে ব্যক্তি পরিচয়, যে হ্যাঁ আমি বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম, আপনাদের সাথে প্রোগ্রাম নিয়ে আসি, 10-15 মিনিট থাকবো। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি, তাই না? তার মানে কি আগে ব্যক্তির পরিচয়, তারপরে হলো টপিক, এরকম করেই করতে হয় না নাকি? স্যার আমরা তো দেখি ভিন্ন একটা অভিজ্ঞতা আছে পত্রিকা পড়ার সময় বা বিভিন্ন সময়। প্রথমে হচ্ছে ওই পুরা অনুষ্ঠানের একটা সারাংশ বা একটা জিস্ট পার্ট তুলে ধরা হয়, তারপর হচ্ছে ব্যক্তি পরিচয়। আমার মনে হচ্ছে সামারাইজটা তো সাধারণত প্রথমে করার কথা না। তুমি যেটা বললা যে পুরো প্রোগ্রামটার একটা সামারি বা সারাংশ, এটা তো সাধারণত শেষে আসে। স্যার সামারি বলতে স্যার মেইন টপিকটা আর কি, যেটা শুনলে দর্শকরা আকর্ষণীয় হবে এটা শোনার জন্য। হয়তো সেটাও ইন্ট্রোডাকশন দা টপিক, হয়তো বা টপিকটাকে আরো হিউমার করার জন্য, আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আরো ইনফরমেটিভ করার জন্য সে প্রথমে টপিক নিয়ে কিছুক্ষণ কথা বলে। আসলে এখানে দুটো জিনিসই ভাইস ভার্সা হতে পারে। প্রথমে আমি টপিক নিয়েও ইন্ট্রোডাকশন করতে পারি, তারপর বলতে পারি আমি কে এই বিষয় নিয়ে কথা বলতেছি। এটা যে প্রথমে থাকতে হবে নট নেসেসারি, কিন্তু ইন্ট্রোডাকশন মানে দুটো বিষয়ই কিন্তু কভার করতে হবে। একটা হচ্ছে টপিকের ইন্ট্রোডাকশন, এরপর ব্যক্তির প্রেজেন্টারের ইন্ট্রোডাকশন। দুটোই থাকতে হবে, যে কোনো একটা প্রথমে থাকতে পারে, নো প্রবলেম, কিন্তু কভার করতে হবে দুটোই। একটা বাদ দিলে অসম্পূর্ণ থেকে যাবে, এটাই হলো বিষয়। ক্লিয়ার? জি স্যার। এরপর সেকেন্ড পার্টে কি হবে বলো তো? দিয়ে দিছি, মানে তুমি শুরু করলা যে কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে হয়, এর উপর একটা নিজের ইন্ট্রোডাকশন দিলা, ভার্মি কম্পোস্ট নিয়ে কিছু কথা বললা। এরপরে দ্য সেকেন্ড পার্টে বলছি অ্যানালাইজ দ্য সিচুয়েশন, হোয়াট ডাজ ইট মিন, ক্যান এনিবডি এক্সপ্লেইন এ লিটল বিট অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট? If your topic would be the vermicompost preparation, তাহলে
সেকেন্ড পার্টে অ্যানালাইজ দ্য সিচুয়েশন বলতে কি বোঝাচ্ছে? স্যার স্যার ভার্মি কম্পোস্ট তৈরি করতে কি কি প্রয়োজন এই জাতীয় বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলতে হবে এমন কিছু? ওকে, হ্যাঁ, সাকিব কিছু শেয়ার করলো যে অ্যানালাইজ দ্য সিচুয়েশন মানে ভার্মি কম্পোস্ট সম্পর্কে কিছু কথা বলতে হবে। হ্যাঁ, এই পার্টে অর্থাৎ ভার্মি কম্পোস্টটা কি, এটা কিভাবে তৈরি করতে হয়, এটা তৈরি করতে কি কি উপাদান লাগে, এটা কেন ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি বিষয়ের একটা উপস্থাপনা দিতে হবে সেকেন্ড পার্টে। থার্ড পার্টে বলছে গিভ ফ্যাক্টস অ্যাবাউট দ্য প্র্যাকটিসেস এন্ড মেরিটস। এই যে একটা টেকনোলজি সম্পর্কে তুমি ফার্ম রেডিও টক করতেছো, এটার মেরিট গুলা কি, সুবিধাগুলা কি, এবং এই সম্পর্কে ফ্যাক্ট দিতে হবে, অর্থাৎ ট্রু ইনফরমেশন, ফ্যাক্ট। কোনো ভেগ, অস্পষ্ট বা কোনো ফলস ইনফরমেশন দেওয়া যাবে না। ফ্যাক্টস মানে সঠিক ইনফরমেশন, সঠিক ইনফরমেশন দিতে হবে। এটার মানে সুবিধাগুলা তুলে ধরতে হবে। অর্থাৎ কৃষক তো অলরেডি কিছু না কিছু কাজ ওই লাইনে করতেছে, তুমি যে বিষয়ে বলতেছো, তো ওটা বাদ দিয়ে এটা করলে তার কি সুবিধা হবে, এটাকে বলে রিলেটিভ অ্যাডভান্টেজ। এই রিলেটিভ অ্যাডভান্টেজ গুলা তারকে উপস্থাপন করতে হবে। তাহলে আমি প্রথম পার্টে বিষয়টা ইন্ট্রোডাকশন দিলাম, পরবর্তীতে সেটা সম্পর্কে বিস্তারিত বললাম। থার্ড পার্টে গিয়ে তাকে আমি বললাম যাতে এই সুবিধাগুলি ব্রিফ করলাম। ফোর্থ পার্টে কি হতে পারে বলো তো? সিকুয়েন্সিয়ালি যদি আমরা শেষ করতে চাই একটা প্রোগ্রাম রেডিও টকটা, ফোর্থ পার্টে কি আসতে পারে? এই যে তুমি একটা টপিকের সাথে কৃষককে পরিচয় করে দিলা, এরপর ওটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলা, সেকেন্ড পার্টে থার্ড পার্টে গিয়ে তুমি ওগুলো সুবিধাগুলা বললা, এরপরে কি করবা? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারি, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিতে পারো, তাই না? থার্ড পার্টে আর কিছু দেখে তো আমাদের কি আছে? সতর্কতা গুলো বলে দিতে পারি। না না না, দেখছো থার্ড পার্টে কি আছে, বুঝছো বিষয়টা? থার্ড পার্টটা an appeal for action মানে কি? অর্থাৎ আমি এত কথা যে বলতেছি, এই কথাটা যদি তারা কাজে না লাগায় তাহলে কোনো লাভ আছে? যে an appeal for action মানে সুপ্রিয় কৃষক কিষানী ভাইয়েরা, আপনারা সবাই এই ভার্মি কম্পোস্ট নিজেদের বসত বাড়ির আঙ্গিনায় এটা তৈরি করবেন। এই ধরনের একটা আপিল রাখা তাদের প্রতি, হ্যাঁ, যাতে সে টেকনোলজিটা অ্যাডপশনে যায়। আর ফাইনাল পার্ট হচ্ছে সামারাইজ করা। কোশ্চেন বলতে কি, আসলে এটা তো একটা রেডিও টক, তুমি কোশ্চেন কিভাবে করবা? হ্যাঁ, যেটা বললা যে কোশ্চেন করা, এটা একটা ব্রডকাস্ট হবে, তুমি রেকর্ড করে রাখছো, ওই রেকর্ডটাই ছেড়ে দিতে হবে, হ্যাঁ, চলতে থাকবে। আমরা যে এখানে ক্লাস করতেছি যেরকম 2-way কমিউনিকেশন না, ওটা 1-way কমিউনিকেশন, যার ফলে আসলে ওইভাবে কোশ্চেন করার সুযোগ নাই। যার ফলে ফোর্থ পার্টে আমরা কিন্তু যাতে আমার সেই টেকনোলজি যেটা নিয়ে আমি বাজারে নিয়ে আসলাম, যেটার প্রোগ্রাম ব্রডকাস্ট করলাম, সেটা শুধু সে যদি ইউজে না যায় বা ইমপ্লিমেন্টেশনে না যায়, কোনো লাভ নেই। যার ফলে আমরা ফোর্থ পার্টে তাকে বলবো যে আপনি এটা গ্রহণ করুন, আপনি এটা প্র্যাকটিস করেন। আর লাস্ট হচ্ছে আমরা একটা সামারাইজ করবো। সো ডিয়ার ভিউয়ার, আমরা আজকে ভার্মি কম্পোস্টের প্রিপারেশন সম্পর্কে আলোচনা করলাম। এটা আসলে এই দিয়ে তৈরি করতে হয়, এই ধরনের সুবিধা রয়েছে, এবং এটা দিলে ধানের সারের যে খরচ সেটা কমিয়ে আসবে এবং আপনাদের ফলন বাড়বে ইত্যাদি। এইভাবে সামারাইজ করে আর কিছু কথা বলা যায় যে আপনাদের যদি কোনো প্রোগ্রাম সম্পর্কে প্রশ্ন থাকে বা আরো অধিকতর জানার ইচ্ছা থাকে, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এই ঠিকানায় যোগাযোগের একটা ঠিকানা দেওয়া। এভাবে আমরা সামারাইজ করি না? আমরা কিন্তু পুরো টকটাকে এইরকম 5টা পার্টে ভাগ করতে পারি। আসলে ভাগগুলো কিন্তু এমনি বানানো হয়েছে যে আসলে আমরা কি কি কাজ করি, সেই কাজগুলাকে আমরা ফার্স্ট টু লাস্ট এরকম একটা পর্যায়ে নিয়ে আসতে পারি কিনা, হ্যাঁ, দ্য ফাইনাল পার্ট। সো এলিমেন্টস অফ প্রিপারিং এ গুড স্ক্রিপ্ট, আমরা যে একটা স্ক্রিপ্ট তৈরি করব, সেই স্ক্রিপ্টটাকে কখন বলবো যে এটা একটা ভালো স্ক্রিপ্ট? যদি দেখি যে সেখানে সেন্টেন্স গুলা শর্ট সেন্টেন্স ইউজ করা হয়েছে এবং সিম্পল ওয়ার্ডস ইউজ করা হয়েছে, অর্থাৎ কোনো কমপ্লেক্স ওয়ার্ড নাই বললেই চলে। একটা ভালো স্ক্রিপ্ট বলতে কি সেখানে অত বেশি কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করা যাবে না, বেশিরভাগ ওয়ার্ডই থাকবে সিম্পল এবং সেন্টেন্স থাকবে শর্ট। ইজি ল্যাঙ্গুয়েজটা খুব সহজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। প্রিপেয়ার দ্য স্ক্রিপ্ট ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার, হ্যাঁ, ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। এই যে আমরা 5টা অর্ডার বললাম না,
একটু আগে আমরা যে অর্গানাইজ করলাম 5টা স্টেপে, সেই 5টা স্টেপে সাজিয়ে ফেলবো। আমরা এই স্ক্রিপ্টটা তৈরি করার সময় কিছু এক্সাম্পল দেব, যে এক্সাম্পল গুলা যে এলাকার জন্য প্রোগ্রামটা করা হচ্ছে বা রুরাল এরিয়ার সাথে মিলে যায় এরকম কিছু বিষয় মাথায় রেখে এক্সাম্পল সেট করব। যেমন জমি নিয়ে কথা বলেছে, আমরা বলবো বিঘা বা কানি, যেটা লোকাল ইউনিটের সাথে মিলবে। সিম্পল স্ট্যাটিস্টিক্স ইউজ করবো, হ্যাঁ, রিলেভেন্ট টু দ্য টপিক। বলবো না যেমন 1 কুইন্টাল ফলন হবে, 1 টন ফলন হবে, এগুলো না। সিম্পল স্ট্যাটিস্টিক্স 100 কেজি হবে বা এত মন হবে, হ্যাঁ, যেসব স্ট্যাটিস্টিক্স কমন, এভারেজ বলবো, মিন বলবো না, হ্যাঁ। এরকম আমরা কিছু কমন স্ট্যাটিস্টিক্স বা সিম্পল স্ট্যাটিস্টিক্স গুলো তুলে ধরবো, টপিক রিলেটেড, বা গড়ে কত এই জাত ইউজ করলে গড়ে কত কেজি ফলন বেশি হবে, এই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্স তুলে দেবো। স্ট্যাটিস্টিক্স বা ইনফরমেশন থাকলে ওই ধরনের ডিসকাশন গুলা কৃষক বা যে কোনো ধরনের অডিয়েন্সের কাছে আকর্ষণীয় হয়, অ্যাকসেপ্ট করতে থাকে। আমরা শর্ট প্যারাগ্রাফ করবো, অর্থাৎ স্ক্রিপ্টের মধ্যে কিছু স্ট্যাটিস্টিক্স থাকবে, সিম্পল শর্ট প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ গুলো শর্ট শর্ট থাকবে। এক্সপ্লেইন সিগনিফিকেন্ট পয়েন্ট ইন সাম ডিটেল, হ্যাঁ, যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে সেগুলোকে একটু ডিটেল ব্যাখ্যা করতে হবে, এবং শেষে একটা সামারি থাকবে। এই বিষয়গুলাই যখন কোনো স্ক্রিপ্টে থাকবে তখন আমরা সেই স্ক্রিপ্টটাকে বলতে পারবো একটা ভালো স্ক্রিপ্ট। এই ছিল আমাদের প্রিপারেশন, হ্যাঁ। আমাদের ছিল আমরা বললাম যে আমাদের আজকের আলোচনার দুটো পার্ট রেডিও টকের, একটা হচ্ছে প্রিপারেশন আর একটা হলো প্রেজেন্টেশন। We have already ended the discussion regarding preparation. Now we'll make some discussion more about how to deliver the farm radio talk. That means presentation. First point দেখে কেউ কিছু বুঝো কিনা বলো তো? ফার্স্ট যে পয়েন্টটা আছে স্লাইডে দেখা যাচ্ছে, সাকিব বলো তো প্রথম পয়েন্টটা কি বোঝাচ্ছে আসলে? এক্সটেম্পোরানিয়াস প্রেজেন্টেশন ইজ প্রিফার্ড, however it involves several risks. স্যার মানে বিষয়টা কেমন, মানে সহজ সরল ভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় বা না, ঠিক তা না, তুমি কাছাকাছি গিয়েছো কিন্তু হয়নি। এক্সটেম্পোরানিয়াস প্রেজেন্টেশন ইজ প্রিফার্ড, আর কিছু এনিমোর? হোয়াট স্যার এরকম ভাবে বলতে হবে যাতে অডিয়েন্সরা শোনার ইচ্ছুক হয়, এরকম। অনেকটা কাছাকাছি গিয়েছো। আরিফ আমাদের সাথে শেয়ার করলো কিছুটা। এক্সটেম্পোরানিয়াস প্রেজেন্টেশন মানে কোন ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া, একটা প্রস্তুতি নিলে কিন্তু তার মনের মধ্যে কাজ করে, আমি প্রথমে এটা বলবো তারপরে এইভাবে বলবো, তখন তার সাথে ব্রেনের একটা যোগসূত্র হয়, এবং এই মুখস্থ প্রেজেন্টেশনটা অনেক সময় ভালো হয় না, শুনতে ভালো লাগে না। এই জন্য এক্সটেম্পোরানিয়াস প্রেজেন্টেশন মানে যা যেভাবে খুশি আমি, ইনস্ট্যান্ট বলা যায়, ইনস্ট্যান্ট এবং উইদাউট এনি প্রিপারেশন, এটাকে বলে এক্সটেম্পোরানিয়াস প্রেজেন্টেশন। যদিও এটা বলছে ইনভলভ সেভারেল রিস্ক, বিভিন্ন ধরনের রিস্ক এখানে ইনভলভ হবে, কারণ আমার হয়তো কিছু স্ট্যাটিস্টিক্স দরকার, আমাকে তখন মনে নাই, অথবা যতটা ভালো করে দেওয়ার কথা ছিল অতটা পারিনি। এটা পারে তারাই যারা এই একটা পার্টিকুলার বিষয়ে প্রচুর অভিজ্ঞ, ওই বিষয়ে সে পড়াশোনা করেছে, গবেষণা করেছে, সার্ভিস দিয়েছে তাদের কাছে। মানে স্যার আমাদের তো আমরা তো এটা অভিজ্ঞতা থেকে পূর্ব প্রস্তুতি ছাড়াই প্রেজেন্টেশন দিতে বলছে। বলো পূজা। স্যার কিন্তু আমরা যখন এটা মানে রেডিও টকের জন্য কোনো কিছুই করি তখন তো আমরা স্ক্রিপ্ট লিখি, সেটাকে আবার এডিট করি, এগুলো তো স্যার পূর্ব প্রস্তুতির মধ্যেই পড়ে, বারবার পড়ি। স্ক্রিপ্টটা দেখলো মনে করো, হ্যাঁ, স্ক্রিপ্ট মনে করো তার কাছে স্ক্রিপ্ট পৌঁছানো হয়েছে, সে স্ক্রিপ্ট দেখলো, দেখে স্ক্রিপ্টটাকে বুঝে নিজের মতো করে সে প্রেজেন্টেশন, ডাইরেক্ট স্ক্রিপ্টটাকে ফলো না করে, এটাকে বলে এক্সটেম্পোরানিয়াস। বোঝা গেছে? এবং সেকেন্ড যে পয়েন্টটা হলো যে টক ইউজিং পার্সোনাল প্রোনাউন্স, পার্সোনাল প্রোনাউন ইউজ করতে বলছে। আমি এই কাজ করেছি, আমরা ওখানে একটা টিম গিয়েছিলাম, যার ফলে আমরা এটা দেখতে পেয়েছি, এই ধরনের, যাতে বিশ্বাসযোগ্যতা বাড়ে। ইউজ অ্যাক্টিভ ভয়েস রাদার দ্যান প্যাসিভ ওয়ান। আমরা যেন অ্যাক্টিভ ভয়েসে কথা বলি প্যাসিভ ভয়েসের চেয়ে। আসলে শুধু কথা বলার সময়ও না, রাইট আপও অ্যাক্টিভ ভয়েসটাই বেশি প্রিফার করা হয় প্যাসিভ ভয়েসে, যেন আপনাদের দ্বারা যেন এটা করা হয়। এটা কেমন না? অর্থাৎ কি আশা করি আপনারা এটা করবেন, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসে। যদি স্টুডেন্টরা, আবার তোমরা অনেক সময় অ্যাক্টিভও বলো না, প্যাসিভও বলো না, তোমরা অনেক সময় ভাব পাচ্ছে কথা বলো, স্যার প্র্যাকটিক্যাল খাতাটা সিগনেচার করা হয়নি,
মানে কি করা হয়নি, মানে আমারও দোষ নাই আপনারও দোষ নাই, এরকম একটা ভাব। তো ভাব বাচ্চাও না, প্যাসিভও না, আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলবো যখন প্রেজেন্টেশন। বি ইনফর্মাল, আমরা ইনফর্মাল হবো, অর্থাৎ ইউজ হিউমার এবং কিছু আকর্ষণ তৈরি করবো তাদের অ্যাটেনশন তৈরি করার জন্য। ইনফর্মাল কেন বলে, কারণ বেশি ফর্মালিটি শো করলে অনেক সময় কৃষকরা বুঝতে চায়, মানে শুনতে চায় না, বা তারাও একটা দূরত্ব মনে করে। হ্যাঁ, যদি ওটা ভিডিও না, শোনার ব্যাপার, এই জন্য এখানে আরো বেশি এক্সপার্টাইজ দরকার। এখানে কথা বলার সময় ছোট ছোট বাক্য কথা বলবো, হ্যাঁ, একসাথে অনেক লম্বা বাক্য কথা বলবো না, কারণ রুরাল পিপুল সমস্যা হতে পারে, তাদের অনেক সময় ভাষাগত, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা অনেক জায়গায় ভাষাগত কিছু প্রবলেম রয়েছে, যার ফলে আমরা স্ট্যান্ডার্ড ভাষা ইউজ করব, সিম্পল ওয়ার্ড ইউজ করব, ছোট বাক্য ইউজ করব। এবং আমরা যখন সায়েন্টিফিক ফ্যাক্টসের যখন বলবো যে গবেষণায় দেখা গেছে যে ধানের এই জাতটা চাষ করলে যে বিঘা প্রতি 3 মণ করে ফলন বাড়ে, এইসব তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সোর্স গুলা ইউজ করবো, অর্থাৎ বাড়ি থেকে পেয়েছি না, ভি থেকে পেয়েছি না, বিজিআর থেকে পেয়েছি। আবার এগুলো সোর্স ইউজ করতে গেলে আবার দেখো এরপরের যে পয়েন্ট, তারপরের পয়েন্টে বলছে অ্যাভয়েড অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন অ্যাভয়েড করতে হবে। যদি বলে আমরা বাড়ি থেকে এটা পেয়েছি, কৃষক বলতে পারে কি বলে, আমাদের বাড়িতে তো এগুলো নাই, হ্যাঁ, অথবা বিনা থেকে এটা পাওয়া গেছে, বলবো আবার বিনা কে, যে প্রেজেন্টার তার কোনো কাজিন কিনা, এরকম সমস্যা হতে পারে। বিনা মানে কি, বাংলাদেশ, বলো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। হ্যাঁ, আর তুমি ঠিক বলছো, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। আর বাড়ি, what is the elaboration of BRI, BRI, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, আমরা এইসব সোর্স যখন দিব পুরোটা দিব, কারণ বাড়ি বিনা কিছুটা কনফিউজিং কথাবার্তা, আমরা পুরো সোর্স দিব। এবং বলছে হ্যান্ডেল ফিগারস প্রপারলি, যেমন 1 মিলিয়ন না বলে 10 লাখ বলবো। অ্যাভয়েড টাং টুইস্টার অর ট্যাঙ্গেল, অর্থাৎ কোনো ধরনের তোতলামি অথবা জড়তা মুখের, এগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। ফোনেটিক স্পেলিং, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন, যেমন বর্ধ মিক্সচার লেখা আছে, তুমি যেভাবে কিছু কিছু বানান আছে দেখবা, স্ক্রিপ্ট দেখে পড়তে গেলে ওইভাবে পড়লে হয় না, একটু যেমন টাইফয়েড বা সুনামি, বর্ধ মিক্সচার, এই বানানগুলো একটু অন্যরকম, ওইভাবে দেখে সঠিক যে উচ্চারণ সেভাবে বলতে হবে। এবং ইন্ডিয়ান 5 স্পেস অফ মার্ক বিগিনিং অফ প্যারাগ্রাফ, এটা বলছে যে প্যারাগ্রাফের শুরুতে 5টা স্পেস দিয়ে লেখা উচিত, এটা লেখা না, ওইভাবে দেখে পড়া আর কি, এটা বুঝিয়েছে, এটা এখানে না আসলেও পারতো। আমাদের কিছু প্র্যাকটিস, মানে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় ফার্ম রেডিও টক, সেটার একটা ধারণা আমরা পেলাম। এবার মাইক্রোফোন টেকনিক বলছে, যেহেতু এটা মাইক্রোফোনে, এটা খালি মুখে না, হ্যাঁ, মাইক্রোফোনে এটা রেকর্ড করা হয়। আবার অনেকে আমাদের মাইক্রোফোনে কথা বলার অভ্যাস নেই, এমনিই বলতে পারি, এমনিই বলতে গেলে আমাদের এমনিতে সমস্যা, যে অনেকে লোক যদি থাকে তখন কথা বলতে সমস্যা, তারপর মাইক্রোফোন হলে আরেকটু সমস্যা হতে পারে। এখানে বলছে রিল্যাক্স ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি বিফোর দ্য মাইক্রোফোন। যেমন তোমাকে রেকর্ডিং রুমে নিয়ে যাওয়া হলো, হ্যাঁ, আমাদের আগারগাঁওতে আছে রেডিও সেন্টার, যে তোমাকে একজন লেভেল 3 একজন স্টুডেন্ট হিসেবে তোমাকে ভার্মি কম্পোস্ট প্রিপারেশনের উপর একটা ফার্ম রেডিও টক 10 মিনিটের রেকর্ডিং করাবে, নিয়ে গেল। তো তোমাকে কি কি বিষয় খেয়াল করতে হবে, যে মাইক ফিয়ারটা মন থেকে সরায় ফেলতে হবে, যে মাইকে কথা বলবো কেমন হবে, সাউন্ডটা কেমন হবে, বা এটা কিনা, এসব মন থেকে ভীতিটা সরিয়ে রিল্যাক্স ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি দাঁড়াতে হবে। মাইক বরাবর মুখটা রাখতে হবে এবং যেমন ভাবে কথা বলতে হবে যাতে মানে তোমার মাসেল বা থ্রট এটা ঠিক থাকে। তোমরা যখন গানের প্রোগ্রামগুলো দেখো, বাচ্চারাই কিভাবে মাইক্রোফোন হাতে নিয়ে সুন্দরভাবে হ্যান্ডলিং করতেছে, কথা বলতেছে, আবার মাইক্রোফোন সরাচ্ছে, খেয়াল করতে হবে এগুলো। ওখানে অনেক সময় অবশ্যই রেকর্ডিং অনুষ্ঠানে ফিক্স থাকে, সেক্ষেত্রে তোমাকে ওইভাবে দূরত্ব মেনটেন করে দাঁড়াতে হবে। ড্রেস শুড বি কমফোর্টেবল, ড্রেস আপ করতে হবে, টাইট ড্রেস পরলে সমস্যা হয় অনেক সময়। এগুলো কিছু হাস্যকর কথাবার্তা, কারণ তোমাকে তো ড্রেস আপ খেয়াল করতে হবে, যে গরমের মধ্যে এমন ড্রেস আপ পরে গেছো, টাই টুই পরে ছেলেরা অথবা মেয়েরাও এমন টাইট ড্রেস আপ যে আবার গলা হাঁসফাঁস করতেছে, কথা আর বেরোচ্ছে না। তো তোমার ভয়েসটা টেস্ট করে নিবা আগে, রাইট ডিস্টেন্সে শুরু করার আগে, তারপর বলে নিলা যে হ্যালো, শোনা যাচ্ছে, ঠিক আছে কিনা, ভয়েসটা কেমন, আটুতে মার্ক কিনা, এগুলো টেস্টিং করে নেওয়া যায়। ঠান্ডা যাতে না লাগে খেয়াল করতে হবে। খাবার দাবার বা পরিবেশটা, নর্মাল ব্রেথিং শুড বি ফলোড, হ্যাঁ, নর্মাল ব্রেথ তুমি যেভাবে না, ওখানে গিয়ে তুমি
দেখা যাচ্ছে যে মানে কিছুটা ফিল করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছ, আবার নিঃশ্বাসের শব্দ অনেক সময় মাইকের সমস্যা হয়, একটু খেয়াল করতে হয়, মাথাটা একটু সরে নিতে হয়, ব্রেথিংটা মেনটেন করবা ডাইরেক্ট, যাতে মাইক্রোফোনে ব্রেথটা না নেওয়া হয়, এবং অনেক সময় ফেসটা এদিক ওদিক ঘোরাবা না, তাতে কথাবার্তা রেকর্ডিং এ প্রবলেম হবে। হ্যাঁ, সাউন্ডে এগুলো জাস্ট কিছু ডেলিভারি স্পিড, প্রতি মিনিটে কতগুলো শব্দ আসা উচিত, এটা মুখস্থ করা না, এগুলো সবই এক্সপিরিয়েন্স থেকে। এতক্ষণ আমরা যা বললাম এইসব কথা জাস্ট একটু সাজেশন দেওয়া যে কিভাবে তুমি একটা ভালো প্রেজেন্টার হতে পারো, বাট আনটিল আর আনলেস ইউ ডোন্ট গেট স্কোপ টু রেকর্ড ইউ উইল নট বি এ স্কিল প্রেজেন্টার, তাই না? প্র্যাকটিস করা বা রেকর্ড করা যতক্ষণ না সুযোগ পাবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন স্কিল প্রেজেন্টার হতে পারবা না, বা প্র্যাকটিস না করলে হতে পারবে না। এগুলো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস দরকার। জাস্ট আজকের এই আলোচনায় আমরা জাস্ট শুধু একটা আইডিয়া দিলাম, এই আইডিয়াগুলো তোমাদের হেল্প করবে কিভাবে একটা রেডিও টক তৈরি করা যায় এবং কিভাবে সেটা প্রেজেন্ট করতে হয়। সো আমরা একটা কাজ করি, নেক্সট ক্লাসে তোমরা যারা এখানে আছো, আমরা ফার্স্ট এবং সেকেন্ড দুইটা এক্সপেরিমেন্ট অলরেডি করে ফেললাম। যাদের রেজিস্ট্রেশন নাম্বার অড অর্থাৎ বিজোড়, তারা আগামী ক্লাসে একটা A4 পেপারে লিফলেট তৈরি করবা। আমি কাউকে কাউকে বলবো একটু দেখাতে, হ্যাঁ, তুমি এখানে ভিডিও যেহেতু দেখার সুযোগ আছে, তোমার লিফলেট এভাবে তুলে ধরবা, আমরা একটু দেখে নিলাম যাদের বিজোড় রেজিস্ট্রেশন নাম্বার। আর যাদের জোড় রেজিস্ট্রেশন নাম্বার, তারা রেডিও টকের কয়েকটা স্ক্রিপ্ট তৈরি করবা। তুমি কোন বিষয়ের উপর তৈরি করছো দ্যাট ডাজন্ট ম্যাটার, কতটা ভালো লেখছো দ্যাট অলসো ডাজন্ট ম্যাটার, বাট সেটা দেখতে স্ক্রিপ্টের মতো মনে হয় কিনা সেটাই হলো আমাদের বিষয়। হ্যাঁ, তুমি 2-4টা স্ক্রিপ্ট তৈরি করে এখানে শো করবে। হ্যাঁ, অথবা কেউ যদি প্রেজেন্টেশনও দিতে চাও, আমাদের তো আসলে এই ধরনের ক্লাসে সবসময় ভালো লাগে না অনলাইনে, কেউ যদি আরো ভালো হয়, একজন ফার্ম রেডিওটা 5 মিনিটের একটা টক দিলা, আমরা সবাই মিলে শুনবো, একটু এনজয় করলাম, প্রেজেন্টেশনের মতো, সে একটু ভিডিওতে এসে বা অডিও থেকেই করতে পারলা। এটা করা যায় কিনা নেক্সট ক্লাসে? আমাদের যেহেতু এক সপ্তাহ আরো বেশি সময় আছে, যে 2 দিনের ছুটি পাবো, তোমরা কি বলো? তোমরা কিন্তু চুপ থাকলে হবে না, কাজটা তোমাদের। জি স্যার, করা যায় স্যার। করা যাবে, তাই না? অ্যাটলিস্ট একটা লিফলেট, যারা অড রেজিস্ট্রেশন নাম্বার সবাই একটা করে লিফলেট বানাবো, আমরা একটু দেখবো। নেক্সট ক্লাসে আমি তোমাদের নিয়ে, তোমাদের কাজ নিয়ে আলোচনা করব। আমরা বলবো তোমার এই লিফলেটে এখানে আর একটু ড্রয়িং আনা উচিত ছিল, এখানে লেখাটা এরকম হয়েছে, এই বিষয়ে লেখাগুলো তুলে ধরা উচিত ছিল, আমরা একটু আলোচনা করলাম লিফলেট নিয়ে। আবার স্ক্রিপ্ট যখন তৈরি করলাম, আমরা স্ক্রিপ্টটা নিয়েও কিছু ক্রিটিসাইজ করলাম, গঠনমূলক ক্রিটিসাইজ, যাতে পরবর্তীতে যেমন পরীক্ষায়, তোমাদের ফার্স্ট প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু একটা রেডিও টক আমি দিয়ে দেবো পরীক্ষা কোশ্চেন, তোমাকে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করতে হবে অথবা একটা লিফলেট তৈরি করতে হবে। তোমরা প্র্যাকটিক্যাল নোটবুকের পার্ট হিসাবে তৈরি করলা এখন প্র্যাকটিস হিসাবে, আর পরীক্ষার জন্য একটা প্রিপারেশন হয়ে থাকলো। ঠিক আছে, আমরা কিন্তু নেক্সট ক্লাসটা আমরা এই জোর আর বিজোড় রোল নাম্বারকে ভাগ করে দিলাম দায়িত্ব, তোমরা তোমাদের মতো করে জিনিসগুলো বানাও। এবার একটা কোশ্চেন করি, আমাদের ক্লাস শেষ, আজকে লাস্ট কোশ্চেন। বিগত কয়েক বছরের এক্সপিরিয়েন্স আমি যা দেখেছি, কয়েকটা ব্যাচের এই রেডিও টকটা করতে দিয়ে, ইভেন তো পরীক্ষাতে গিয়ে এত ক্লাসে বলছি, এতবার বলছি, তারপরেও একটা সমস্যা আমি দেখতে পাইছি স্ক্রিপ্ট লিখতে, স্ক্রিপ্ট গুলা বা রেডিও টক তৈরি করতে গিয়ে। তো তোমাদের কি মনে হয়, সমস্যাটা কি আন্দাজ করতে পারো কি প্রবলেম হতে পারে? আমি গত 4-5 সেমিস্টারের একটা কমন প্রবলেম দেখতেছি, যতই আমি ক্লাসে বলি এইভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয়, প্রথমে ইন্ট্রোডাকশন দিবা, এরপর ওই টপিকটা নিয়ে কিছু আলোচনা করবা, প্রত্যেকটা জায়গায় সিম্পল ওয়ার্ড দিবা, শর্ট সেন্টেন্স ইউজ করবা, প্যারাগ্রাফ গুলাও শর্ট হবে, হয়তোবা 4-5টা বাক্য মিলে একটা প্যারাগ্রাফ, এরকম কন্টিনিউ করবা না এক পেজ থেকে আরেক পেজে। কিন্তু আমি তারপরেও 20% স্টুডেন্ট হয়তোবা একদম ভালো থাকে, তবে বেশিরভাগই কিছু না কিছু কমন কিছু সমস্যা। সেই কমন সমস্যাগুলা কি কি? অ্যাটলিস্ট 2টা সমস্যা খুব কমন আমার মনে পড়ে, তোমরা ধারণা করতে পারো কি সমস্যা হতে পারে তোমাদের? স্যার মেবি সিকোয়েন্স মেইনটেইন করে লেখে না। হ্যাঁ স্যার মেবি সিকোয়েন্সটা মেইনটেইন করে লেখে না। এটা খুব একটা হয় না, এটা মোটামুটি পারে যে প্রথমে তার পরিচয় দেয়, টপিকের পরিচয় দেয়, এরপর লেখা শুরু করে বর্ণনা, এরপরে আপিলও করে, আপনারা করেন, এবং সামারিটাও করে মোটামুটি, বাট এটা না। আরেকটা স্যার সমস্যা, 1 লাইন 2 পেজে কন্টিনিউ করে।
হ্যাঁ, এটা একটা কমন প্রবলেম। অনেক সময় প্যারায় প্যারায় লিখতে হয়, তো দেখা যায় একটা প্যারার অর্ধেক এক পেজে আছে, আরেক প্যারায় চলে গেছে সেটা কন্টিনিউ করার জন্য। এটা একটা কমন প্রবলেম, এটা হয়। আর স্যার একটা ডাবল প্রবলেম, ডাবল স্পেস মেনটেন করে না? ডাবল স্পেসটা তো কম্পিউটারে লেখার জন্য, তোমরা তো হাতে লেখো। হাতে লেখার সময় যতটুকু ফাঁক দেওয়া দরকার এটাও করে না। হ্যাঁ, তোমরা নর্মালি যেটুক লেখো, প্রশ্নের উত্তর নর্মাল লেখার জন্য যেরকম স্পেস দাও, এখানে এসেও সেরকম স্পেস দাও। এটা যে একটা স্ক্রিপ্ট তোমরা ভুলে যাও, তোমরা ভাবো যে এটা একটা পরীক্ষার প্রশ্ন, উত্তর দিতে হবে, যার ফলে তোমরা ওই রকম ভাবে লেখো। এটাও একটা ঠিক বলছো, এটাও আমি একটা দেখি যে স্পেসিংটা মেনটেন হয় না লেখার ক্ষেত্রে। যতটা গ্যাপ দিয়ে দিয়ে লেখা উচিত সেটা হয় না, আবার কন্টিনিউ চলে যায় এক প্যারা থেকে আরেক পেজে। আরেকটা হয় সমস্যা, আরো কিছু সমস্যা হয়। তোমরা যদি ধরতে পারো তাহলে তোমরা এগুলো ওভারকাম করতে পারবা। আর কিছু বলো। আর কি সমস্যা হতে পারে? স্যার আমরা কি স্ক্রিপ্ট A4 পেপারে লিখবো নাকি স্যার ওই যে মাইক্রোসফটের অফিস ওয়ার্ডে গিয়ে করব? না, তোমরা A4 পেপারেই করবা, হাতে লিখবা। তোমরা তো স্ক্রিপ্টটা টাইপ করবা না, যদি নিয়ম হচ্ছে টাইপ করার, কিন্তু তোমরা হাতে লিখবা। স্যার বাংলায়? বাংলা, ইংলিশ, যে যেটা পছন্দ করো, দুটো অপশনই আছে, হাতে লিখবা। কিন্তু একটা স্ক্রিপ্ট মনে করে 5 মিনিটের জন্য যদি একটা রাইট আপ তৈরি করতে বলে, তাহলে কতগুলো স্ক্রিপ্ট হতে পারে বলো তো? ধারণা কি বলে? যেমন তোমাকে একটা 5 মিনিটের রেকর্ডিং হবে, এরকম একটা প্রোগ্রাম করতে বলছে, তাহলে কয়টা স্ক্রিপ্ট হতে পারে 5 মিনিটে? ধারণা কি বলে? 5 মিনিটের একটা প্রোগ্রামের জন্য কয়টা স্ক্রিপ্ট থাকা দরকার? হানুমের 3টার মতো হতে পারে স্যার। বলো, শুনিনি, আরেকটু জোরে বলো। 3টার মতো হতে পারে স্যার। হ্যাঁ, 3 থেকে 4টা এরকম হতে পারে। 3 থেকে 4টা মশিউর। 3 থেকে 4টা 3 থেকে 4টা স্ক্রিপ্ট করতে কি 5 মিনিট লাগে? এক একটা স্ক্রিপ্টটাকে খুব পাতলা মনে করতে হবে। বড় জোর 2 থেকে 3টা প্যারা থাকবে একটা স্ক্রিপ্টে, সর্বোচ্চ 2 থেকে 3টা। এক একটা প্যারাতে বড় জোর 3 থেকে 4টা বাক্য থাকবে, মানে সেটা গতানুগতিক লেখা না, মনে করতে হবে স্ক্রিপ্ট। হ্যাঁ, 5 মিনিটের জন্য 6-7টা এরকম করতে পারে। কারণ খবর দেখো, 5 মিনিটের খবরে ওরা কতগুলো স্ক্রিপ্ট চেঞ্জ করে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা একটা জাস্ট আইডিয়ার জন্য বললাম। আর কিছু সমস্যা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে লেখার সময় যেরকম গিজি গিজি করে লেখে, কন্টিনিউ করে এক পেজ থেকে আরেক পেজে, অনেক সময় পেজ নাম্বার দেয় না। আবার একটা টক তৈরি করেছে যেখানে কমপক্ষে 6 থেকে 7টা স্ক্রিপ্ট দরকার ছিল। স্ক্রিপ্ট বলতে আমি বোঝাচ্ছি কিন্তু পেপার, A4 পেপার, এক একটা পেজ। দেখা যায় যে একজন স্টুডেন্ট 3 পেজের মধ্যে লেখা শেষ করে ফেলছে, তার মানে এক একটা প্যারা অনেক বড় করে ফেলে। আমি যতই বলি শর্ট প্যারা করবা, তারা কিন্তু প্যারা বড় করে ফেলে। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, দেখে যেন মনে হয় এটা কেউ বলবে হ্যাঁ এটা একটা স্ক্রিপ্ট, এগুলো খবর পড়ার মতো বা কোনো প্রোগ্রামে ব্রডকাস্ট করার মতো স্ক্রিপ্ট। এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে। আরেকটা কাজ করব, আগামী ক্লাসে আমরা একজন ছেলেদের পক্ষ থেকে একজন বা মেয়েদের পক্ষ থেকেও একজন, 2 জনের একটা রেডিও টকের রিহার্সেল বা প্র্যাকটিস শুনবো। কিন্তু তোমরা একটু নিজেরা কে দিতে চাও ইচ্ছাকৃতভাবে নিজেরাই ঠিক করে রাখবা। ঠিক আছে, আমরা একটা প্র্যাকটিসও দেখলাম। আমি তো আজকে কিছুটা বলেই দিলাম। হ্যাঁ, ক্লাসে কোনো শাই ফিলের কিছু নেই, আমরা বরঞ্চ এনজয় করি, কিছু শিখি, কিছুই করি। বলা যাবে? জাস্ট বিগিনিং এবং সামারাইজ এটুক হলেও হয়, পারবা না? জি স্যার, চেষ্টা করা যাবে স্যার। চেষ্টা করো। হ্যাঁ, তোমরা নিজেরাই ঠিক যে করো কোনো কে বলবে। টপিকের উপরই করব আমরা? টপিক ইজ আপ টু ইউ, তোমার যেটা ভালো লাগে। হ্যাঁ, স্যার এগ্রি রিলেটেড? এগ্রি রিলেটেড। হ্যাঁ, যেহেতু আমরা এগ্রিকালচারের স্টুডেন্ট টিচার, আমাদের সব চিন্তা ভাবনায় থাকবে এগ্রি সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, তো আমরা আগামী ক্লাসে একটু আমরা লিফলেটও দেখবো, রেডিও টকটাও কিন্তু দেখবো, এবং কারো কারো কাছে কিন্তু শুনবো তোমাদের প্রেজেন্টেশনটা। ক্লাসটা কি ঈদের পর না? ঈদের পর। হ্যাঁ, যেমন আজকে কত তারিখ? 15 না? জি স্যার, 15 তারিখ আর আজকে। পরের বৃহস্পতিবার হলো 22 তারিখ, সেদিন তো ঈদের পরের দিন ছুটি। আমাদের পরবর্তী ক্লাস হবে 29 তারিখ জুলাই মাসের ইনশাআল্লাহ। যেহেতু একটা সময় আছে, গ্যাপ আছে, এই ফাঁকে আমি কিন্তু তোমাদের আইডি নাম্বার আছে, নাম ধরে ধরে দেখবো যে দেখাও, লিফলেটটা দেখাও অথবা স্ক্রিপ্ট দেখাও। জোর আর বিজোর রোল নাম্বার ভাগ করে দিয়েছি,
আমরা একটু কাজ করি, হ্যাঁ, এমনি বসে থাকার চাইতে এগুলো করি, আমাদের ভালো লাগবে, সময়ও কাটবে, আমরা একাডেমিক বিষয় শিখতেও পারবো ভালো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বলো স্যার লিফলেটের সিকোয়েন্সটা কি আবার একটু বলা যাবে স্যার? মশিউর, কোশ্চেনটা আবার বলো তো, বুঝিনি। স্যার লিফলেটের যে সিকোয়েন্সটা ছিল স্যার এটা একটু বলা যাবে আবার? আমি প্রথম দিকে স্যার আসতে পারি নাই ক্লাসে। কিসের সিকোয়েন্স? লিফলেটের স্যার, লিফলেট। লিফলেট? জি স্যার। লিফলেট তো আজকের ক্লাস না, এটা গত ক্লাসে বলছি, তাই না? আচ্ছা, লিফলেটের সিকোয়েন্স বলতে স্টেপ তো 4টা, ওই যে প্ল্যানিং, প্রিপারেশন, ফলো আপ এবং ডিসপ্যাচ। আমাদের ডিসপ্যাচ নিয়েও চিন্তা করার দরকার নেই, ফলো আপ নিয়েও চিন্তা করার দরকার নেই, আমাদের শুধু প্ল্যানিং এন্ড প্রিপারেশন। প্ল্যানিং এ তুমি প্রথমে ভাববা তুমি কি বিষয়ে টপিক তৈরি করবা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, একটা আর্জেন্ট টপিক হতে হবে, বা বার্নিং প্রবলেম, এগ্রিকালচার রিলেটেড, হ্যাঁ, ফার্ম প্রবলেম, এটার উপর তুমি প্রথমে টাইটেল দিবা সুন্দর করে, বোল্ড করে বা কালার করে একটা A4 পেপারে টাইটেল দিবা লিফলেটের। এরপরে সেটার কিছু ব্যাকগ্রাউন্ড লিখবা, ভূমিকা, কথাবার্তা, এমন ভাবে লিখবা, লেখার পর আবার কিছু অ্যাডভান্টেজ লিখবা, অ্যাডভান্টেজটা পরবর্তীতে লেখার ব্যাকগ্রাউন্ডের নিচে যে অ্যাডভান্টেজ লিখবা তার ডান পাশে আবার কিছু ছবি দিবা। ছবি ছাড়া লিফলেট ভালো লাগে না, ইনফরমেটিভ যতই হোক কিছুটা ছবি থাকতে হবে, একটা ব্যালান্স তথ্য মিল করবা, ভিডিও মানে ভিজুয়ালও থাকবে ছবি, আর কিছু রাইট আপও থাকবে, এবং শেষে প্রচারে লিখবা কৃষি সম্প্রসারণ এবং ইনফরমেশন সিস্টেম দিবা। অর্থাৎ তুমি টাইটেল ঠিক করে সেটার উপর কিছু ব্যাকগ্রাউন্ড কথা লিখবা, সেটার সুবিধা লিখবা, যদি সেটা পদ্ধতি থাকে কোনো কিছু প্রিপারেশন রিলেটেড তাহলে সংক্ষেপে স্টেপ গুলা লিখবা, কিভাবে সেটা তৈরি করতে হয়, একটা ছবি দিবা, বাস। বুঝা গেছে বিষয়টা? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন না থাকে আজকে শেষ করলাম। ওয়ালাইকুম আসসালাম।